প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সকালের শুরুতেই তোমাদের সকলকে শুভেচ্ছা জানাই। আমরা আবারও বরাবরের মতো নবম শ্রেণীর ভোকেশনাল ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল রসায়ন বিজ্ঞান ক্লাসে ফিরে এসেছি। তোমরা জানো, গত ক্লাসে আমরা এই অধ্যায়ের অণু, পরমাণু, মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, ভর সংখ্যা ইত্যাদি নিয়ে আলোচনা করেছিলাম, জারণ সংখ্যা। আজকে আমাদের পাঠের বিষয় পরমাণুর শক্তি স্তর, অরবিট, উপশক্তি স্তর বা অরবিটালের ধারণা এবং ইলেকট্রন বিন্যাস। ক্লাসটি গুরুত্বপূর্ণ, তাই তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনবে আর অবশ্যই খাতা কলম নিয়ে বসবে, বই সাথে রাখবে। তো আমরা ক্লাসে ফিরে যাই। আমরা জানি যে মোটামুটি পরমাণু একটা গোলাকার পদার্থ, যার কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। আমরা এটা যদি সোডিয়াম চিন্তা করি, বাইরে কতগুলো বৃত্তাকার কক্ষপথ আছে, এটাকে আমরা নিউক্লিয়াস বলি, এটাকে বলি কক্ষপথ। এটা প্রথম শক্তি স্তর, প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়। কথা হলো কি যে এইগুলোকে যদি আমরা এরকম ধরে নেই, মনে করি যে n=1 হলে সেটা হলো প্রথম শক্তি স্তর, সেটা বলতেছি এটা, এবং একে আমরা k দ্বারা প্রকাশ করতেছি। n=2 হলে দ্বিতীয় শক্তি স্তর, যেটাকে আমরা l দ্বারা প্রকাশ করতেছি। n=3 হলে আমরা তৃতীয় শক্তি স্তর, সেটাকে m দ্বারা প্রকাশ করতেছি। এভাবে চতুর্থ k, l, m, n এভাবে আমরা প্রকাশ করছি। আসলে পরমাণুর নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রনগুলো যে বৃত্তাকার পথে নিউক্লিয়াসকে ঘিরে আবর্তিত হতে থাকে বা ঘূর্ণায়মান থাকে, তাকে আমরা কি বলি? শক্তি স্তর। শক্তি স্তর বা অরবিট। এখন এই পরমাণুতে ইলেকট্রনের বিন্যাস বা পরমাণুর গঠন সঠিকভাবে বর্ণনা করার জন্য বিজ্ঞানী সামারফিল্ড তিনি একটা প্রস্তাবনা করেন, সেটা হলো উপশক্তি স্তর বা অরবিটাল। তো এটা বোঝার জন্য আমরা মোটামুটি একটা উদাহরণ দিই। মনে করো আমাদের এই সামনে যে গল্লামারি যে রাস্তাটা, এটা আমরা দেখতে পাই যে মোটামুটি 4টা লেনে বিভক্ত। তো মাঝখানে যেটা আছে সেটা আইল্যান্ড। তা আইল্যান্ডের বাপাশ দিয়ে গাড়িগুলো গল্লামারি থেকে সোনারডাঙ্গার দিকে যায়, আবার ঠিক অপর পাশ দিয়ে বিপরীত দিকে যায়, আবার ফুটপাথ দিয়ে আমরা হাঁটি। তাহলে একটা রাস্তা যখন আমি যদি বলি এটা গল্লামারি, এটা সোনাডাঙ্গা এস, এই যে একটা দাগ দিয়ে প্রকাশ করেছি, কিন্তু রাস্তা কি একটা দাগের মতো? রাস্তাটা তো এরকম অনেক বড়, তাই না? অনেক বড়। মাঝখান থেকে একটা আইল্যান্ড, হ্যাঁ, তারপরে এখান থেকে এরকম। তাহলে কি হয়? আসলে মনে করা হয় এই যে আমি একটা কক্ষপথ, এটা আসলে যথেষ্ট বিস্তৃত, মানে আরও বিন্যস্ত। তো এই ইলেকট্রনগুলো করে কি? আমরা যদি এই রাস্তার গাড়িগুলোকে ইলেকট্রন চিন্তা করি, তাহলে পরিষ্কার এটা কিন্তু, যদিও আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি, বোঝার ক্ষেত্রে সুবিধার জন্য, যে গাড়িগুলো যদি ইলেকট্রন হয়, তাহলে দেখি আমরা গাড়িগুলো কিন্তু বিপরীত দিকে চলাচল করে। রাস্তার এক পাশ দিয়ে যেদিকে যায়, অপর পাশ দিয়ে তার উল্টো দিকে যায়, মাঝখানে আইল্যান্ড। এখন কথা হলো কি, পরমাণু তো ঠিক তাই, কিন্তু ইলেকট্রনগুলো এরকম বিপরীতমুখী হয়, সেটা আমরা উচ্চতর ক্লাসে জানবো। তো আমরা মোটামুটি বোঝার সুবিধার্থে একটা রাস্তাকে একটা কক্ষপথ, বা ওটা সোজা আর এটা হলো বৃত্তাকার, এই হলো পার্থক্য। ওটা সোজা আর এটা এখানে বৃত্তাকার। তাহলে পরমাণুর কেন্দ্রের বাইরে যে কক্ষপথগুলোতে ইলেকট্রন বিন্যস্ত থাকে, তাকে আমরা কি বলি? শক্তি স্তর বা অরবিট বলি। এই শক্তি স্তর আবার কি কতগুলো উপশক্তি স্তরে বিভক্ত, অর্থাৎ প্রধান শক্তি স্তরে যে ইলেকট্রনগুলো থাকে, সেই ইলেকট্রনগুলো ভাগ হয়ে উপশক্তি স্তরে বিন্যস্ত হয়। আমাদের ইলেকট্রন বিন্যাস শিখতে গেলে, বুঝতে গেলে এই ধারণাটা আমাদের জানা দরকার, যে জন্যই আমরা উপস্থাপন করেছি। তাহলে আমরা একটু ভালো করে খেয়াল করি, তাহলে সুবিধা হবে। আমরা এখানে বোর্ডে লিখি প্রধান শক্তি স্তর। হ্যাঁ, যদি এটা n=1, 2, 3, 4 ইত্যাদি, তাহলে n=1 হলে k, l2 হলে l, m, n, আমি মোটামুটি 4টা লিখলাম, ঠিক আছে। এই প্রধান শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা থাকে 2n²।
মানে কয়টা ইলেকট্রন থাকে একটা শক্তি স্তরে? যদি n ইকুয়াল টু 1 হয় তাহলে আমার প্রথম শক্তি স্তরে 2 ইন্টু 1 তাহলে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে n এর মান 2 তাহলে 2 স্কোয়ার, 2 দুগুণে 4 8, তৃতীয় শক্তি স্তরে 3 স্কোয়ার, 3 3 9, 9 দুগুণে 18, চতুর্থ শক্তি স্তরে 4 4 4 16, 16 দুগুণে 32, এরকম করে থাকে। আমি বললাম এই প্রধান শক্তি স্তরগুলো কি হয়, কতকগুলো উপশক্তি স্তরে বিন্যস্ত থাকে। এই উপশক্তি স্তরটা আমাদের ভালোভাবে বুঝতে হবে। তাহলে খেয়াল করি, আমি এখানে এটা লিখেছি, এখানে লিখি তাহলে যে উপশক্তি স্তর। একটু কাছাকাছি লিখি, না হলে উপশক্তি স্তর অবলিক অরবিটাল, এটা আমি একটু পরে লিখি, এটাকে অবলিক অরবিট লিখি। এই এখন এই উপশক্তি স্তরকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এই উপশক্তি স্তরের মান, উপশক্তি স্তরকে এল দ্বারা প্রকাশ করায় এবং এর মান 0 থেকে n-1 পর্যন্ত। এটা আমার মাথায় রাখতে হবে, আমি এটা আন্ডারলাইন করে দিলাম। এইবার আমি লিখি উপশক্তি স্তরের সংখ্যা, বা এক কথায় লিখি অরবিটালের সংখ্যা লিখলাম, অরবিটালের আমরা এখানে নাম লিখলাম, আর এখানে লিখব অরবিটালে ইলেকট্রন সংখ্যা। আমরা বোঝার সুবিধার্থে এগুলো লিখছি। খেয়াল করি, যদি এখানে একটা ব্যাপার বলে দেই যে এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে কয়টা ইলেকট্রন থাকে। তাহলে যদি n ইকুয়াল টু 1 হয় তাহলে এটা হবে প্রথম শক্তি স্তর। এখন এল এর মান তাহলে কি হবে দেখো তো, n ইকুয়াল টু 1, n ইকুয়াল টু 1, তাহলে আমার এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত, তাহলে n এর মান 1 হলে আমি এখানে যদি n বসাই, এখানে n এর জায়গায় 1-1, তাহলে কত আসে? 0, 0 থেকে 0, তার মানে উপশক্তি স্তর এর মান হলো 0। 0 মানে প্রথম শক্তি স্তরের একটি উপশক্তি স্তর আছে, প্রথম শক্তি স্তরের একটি উপশক্তি স্তর বা একটি অরবিটাল আছে। আমি কেন বললাম যে 0, 0 তো একটা সংখ্যা, তাই না? এখানে যদি লিখি আমরা 1, 0, 5, 3, 10, কয়টা সংখ্যা আছে? 1, 2, 3, 4, 4টা সংখ্যা আছে। আমরা সেটা 0কে তো বাদ দিতে পারি না, তাই না? তাহলে 0, এবং এই অরবিটালের নামকে বলি আমরা এস অরবিটাল। এর নামকরণেরও আছে, উচ্চতর ক্লাসে জানতে পারবে। এখন কথা হলো কি, এই অরবিটালে ইলেকট্রনের সংখ্যা সেটা হিসাব করব কি করে? সেটা হিসাব করার জন্য এই ফর্মুলাটা মনে রাখতে হবে, 2 × 2l + 1। দেখি আমরা, দেখো তো একটি অরবিটাল আছে এবং উপশক্তি স্তর অরবিটালে 0 আছে, তাহলে এল এর মানটা কত? 0। তাহলে এখানে যদি আমি 0 বসাই তাহলে 2 × 0 + 1, আর এ পাশে 2, তাহলে কি হলো? 0, 0-র সাথে 1 যোগ করলে কি হয়? 1 হয়। 2 আর 1 2-এর সাথে গুণ করলে 2 হয়, 2টি ইলেকট্রন। তা যেহেতু ইলেকট্রনগুলো কোথায় থাকে? উপশক্তি স্তরে থাকে, তাই আমি একবারে কি করব, এটা আমি এখানে রাখি, একবারে S2 লিখে দিলাম। যেহেতু ইলেকট্রনগুলো উপশক্তি স্তর, প্রধান শক্তি স্তরের ইলেকট্রনগুলো উপশক্তি স্তরে থাকে, তাই আমি কি করলাম, ইলেকট্রনগুলো একবারে মাথায় লিখে দিলাম। আচ্ছা, এখন আমরা যদি এরকম করি n = 2 হয়, তবে এটা হবে দ্বিতীয় শক্তি স্তর। এটাকে আমি কে লিখতে পারি। আর একটা ব্যাপার, সাথে সাথে আমি ব্র্যাকেটে
কয়টা ইলেকট্রন থাকতে পারে? দুটো ইলেকট্রন থাকতে পারে। দ্বিতীয় শক্তি স্তর, তাই তো? তাহলে দ্বিতীয় শক্তি স্তরে এল লিখলাম, এখানে 2n², তাহলে 2 দুনো 4, 4 দুনো 8, কমা লিখি। এল ইকুয়াল টু কি দেখো তো, এখানে যদি আমি 2 বসাই তাহলে 2 - 1 1, আর 0 থেকে তাহলে 0 থাকলো, আর 2 - 1 1, তাহলে কি হলো? দুটো উপশক্তি স্তর। তাহলে 0-র জন্য কি? এস উপশক্তি স্তর। অনের জন্য সেটার নামকরণ করব আমরা কি? পি উপশক্তি স্তর। এখন কথা হলো, কয়টা ইলেকট্রন থাকতে পারে আমার? 8টি ইলেকট্রন থাকতে পারে, কিন্তু আমরা জানি এস অরবিটালে দুটো সর্বোচ্চ। এখানে যদি বসাই, এইবার যদি আমি 0-র জন্যই কত পেয়েছিলাম, এখানে বসায় 2 পাইছিলাম, 1 বসালে কি হয়? 2 × 1 + 1 × 2, তাহলে কত হবে? 3 দুনো 6, আর যেহেতু একবারে আমরা বসিয়ে দিলাম পি এর মাথায় 6, তাহলে 6 আর 2 8। এখানে প্রধান শক্তি স্তরে 8টি ইলেকট্রন ছিল, সেই 8টি ইলেকট্রন দুটো উপশক্তি স্তরে বিভক্ত হয়ে গেল, এস এবং পি। এসে দুটো, পিতে 6টা। শিখলাম। যদি কিনা n = 3 হয়, তবে তৃতীয় শক্তি স্তর হবে, এবং তখন KL m উপশক্তি স্তর। এখানে কয়টা ইলেকট্রন ধরতে পারে? আমি যদি এখানে 3 বসাই, 3 × 3 = 9, 9 দুনো 18, তাহলে 18। এইবার L = কি হবে তখন? 0, এই 1 থাকলো, আর এখানে যেহেতু 3, এখানে 3 বসাও, 3 - 1, তাহলে কত হয়? 2, তাহলে এখানেও 2 বসবে। তাহলে কয়টা? 3টি উপশক্তি স্তর। এখন 0-র জন্য এস, 1-এর জন্য পি, 2-র জন্য ডি। তাহলে আমার 18টা ইলেকট্রন, তা আমি অলরেডি জানি এসের তো 2টো ইলেকট্রন আগে পেয়েছি, পিতে 6টা ইলেকট্রন, বাকি থাকে ডি। তাহলে ডিতে হবে, এনে যদি আমি বসাই 3, তাহলে 2 × 3 + 1, আর এখানে হলো 2, 3 দুনো 6 7, 7 দুনো 3 দুনো 6, 6 আর 1 7, 7 দুনো 14। তাহলে আমার এখানে হবে হলো মোট 18। এনের এখানে 2 বসাতে হবে, যেহেতু এখানে আমার এই 2, এল এর মান 2, এখানে তো 2 বসাতে হবে, 2 + 1, তাই 2 দুনো 4 আর 1 5, 5 দুনো 10। ঠিক আছে, এবার এটা মুছে দিলাম, এটা মুছে দিলাম। যদি আমার n = 4 হয়, তবে চতুর্থ শক্তি স্তর KLM n, এবং এখানে ইলেকট্রন থাকতে পারে কয়টা? এনে 4 বসাও, তাহলে 4-এর স্কোয়ার, 4 4 16, 16 দুনো 32টা ইলেকট্রন। তখন L = 0, 1 2, আর যদি এখানে আমি 4 বসাই, n - 1 মানে 4 - 1 = 3, তাহলে এখানে 3 বসবে। এখানে হলো 4টি এস, পি, ডি। এই 3-র জন্য যেটা আসবে সেটা এফ। তাহলে এটা আমি লিখতে পারি এস এর মাথায় 2, পি 6, ডি 10, বাকি থাকে এফ। তাহলে এনে কতর জন্য? 3-এর জন্য। তাহলে এখানে যদি 2 × 3 + 1 × 2, 3 দুনো 6 7, 7 দুনো 14, তাহলে এফ এর মাথায় 14। যোগ করে দেখো, 14 × 10 = 24, 14 × 10 = 24, 25 26, আর 6 32। তাহলে আমরা কি শিখলাম? যে যদি কিনা পরমাণুর প্রধান শক্তি স্তর যদি n = 1 হয়, তাহলে প্রথম শক্তি স্তর কে, যেখানে ইলেকট্রন থাকতে পারে দুটো, 2n²। এখানে যদি n এর মান আমি 1 বসাই, তাহলে পেলাম কি? দুটো ইলেকট্রন। উপশক্তি স্তর L = 0 থেকে n - 1 পর্যন্ত, তাহলে এখানে L এর মান, এখানে n এর মান 1 বসালে আমি 0 পাবো। একটি উপশক্তি স্তর আছে, সেইটার নাম দিলাম আমরা S। এবং এস শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা প্রকাশ করার জন্য আমরা কি করব? এই যে মাথায় একটা ফর্মুলা লিখে 2 × 12 + 1, এখানে যদি আমি এই 0 বসাই, তাহলে 2 পাবো। এইভাবে পরপর n = 2 হলে দ্বিতীয় শক্তি স্তর, ইলেকট্রন সংখ্যা 8টি, এবং এল, এবং এই উপশক্তি স্তর হলো দুটো, নাম হচ্ছে এস আর পি, তাতে ইলেকট্রন সংখ্যায় মাথায় লিখে দিয়েছি। এভাবে যদি আমরা দেখি 4 পর্যন্ত করেছি মোটামুটি,
যদি আমরা দেখি যে প্রথম শক্তি স্তরের একটি উপশক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তরের দুটো উপশক্তি স্তর, তৃতীয় শক্তি স্তরের তিনটি উপশক্তি স্তর, চতুর্থ শক্তি স্তরের চারটি উপশক্তি স্তর, এবং সেই উপশক্তি স্তর বা অরবিটালের নামগুলোও শিখলাম। সেই অরবিটালে কয়টি করে ইলেকট্রন থাকতে পারে বা অরবিটালে ইলেকট্রনের ধারণ ক্ষমতা, সেটাও আমরা কি করলাম, শিখলাম। তাহলে এই দুটো জিনিস আমরা কভার করলাম, যে পরমাণুর শক্তি স্তর বা অরবিট, উপশক্তি স্তর বা অরবিটালের ধারণা। ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। তোমার বইয়ে হয়তো এমনভাবে উপস্থাপন করা নেই, এই জন্য শুরুতেই বলেছি যে কাগজ কলম নিয়ে বসতে হবে, এবং আশা করি তোমরা সেটা করেছো। এখন আমরা চলে যাব ইলেকট্রন বিন্যাস। তাহলে সেটাকে একটু দেখি কেমন। হ্যাঁ, এগুলো আমি মুছে ফেললাম। আমি এই আঙ্গিকেই করব। প্রথমে লিখি আমি এখানে, প্রধান শক্তি স্তর বা শক্তি স্তরে, একই কথা, প্রধান শক্তি স্তর। আর নিচে লিখি উপশক্তি স্তর বা অরবিটাল। আমি এখানে দুটো দাগ দিয়ে নেই সুবিধার জন্য। এখানে আমি লিখি মৌল, আর এখানে লিখি পারমাণবিক সংখ্যা। এখন আমরা n = যদি 1 হয় তাহলে কি শিখেছিলাম, এখানে লিখি কে। n = 1 হলে কে, n = 2 হলে কে এল, n = 3 হলে এম, n = 4 হলে এন। আমরা চারটাই লিখি। তাহলে কে লিখলাম। আচ্ছা, এর একটি উপশক্তি স্তর, সেটা হচ্ছে এস। এইবার কে এল এর দুটো উপশক্তি স্তর, সেটা কি কি, এস পি। তারপরে বড় করে লিখি একটু, এল এম এস পি ডি। আমি যদি এখানে এন লিখি, এস পি ডি এফ। খেয়াল করি তো, আমি যদি এখানে হাইড্রোজেন লিখি, তার পারমাণবিক সংখ্যা নিশ্চিত 1, তাহলে একটা ইলেকট্রন আছে 1s2। এতে ইলেকট্রন ধরে দুটো, এতে দুটো, এতে 6টা, 2 6 10, 2 6 10 14। যদি আমরা সাপোজ সবগুলো লিখব না, সোডিয়াম, তাহলে পারমাণবিক সংখ্যা 11, 1s2, 2s2, 2p6, 6 আর 4 10, তাহলে কি হবে 3s1। যদি আমরা এখানে ম্যাগনেসিয়াম লিখতাম তাহলে 12 হতো, 1s2, 2s2, 2p6, 3s2। খেয়াল করো 12 একটা বেড়ে গেছে। আমি হঠাৎ করে যদি ক্যালসিয়ামে চলে যাই তাহলে 20 হবে, 1s2, 2s2, 2p6, 3s2। এইখানে দেখো তো কয়টা হয়েছে, 6 আর 4 10 আর 2 12, তাহলে আমার 3p6, 6 আর 4 10 18, আরও দুটো আছে। তাহলে এইবার খেয়াল করো, এখানে দেখো ডি অরবিটাল আছে, তাহলে আমি কি 3d লিখবো, আর এখানে আছে 4s। এটা ছিল 1 2 3 4, তাই তো। তাহলে এখানে আমি কি লিখব, ইলেকট্রন এখানে দেব না এখানে দেব। এই একটা কথা আছে যে আমার তো হিসাব মতে ইলেকট্রন এখানে হওয়ার কথা, 6 আর 4 10 18, এখানে দুটো হওয়ার কথা, কিন্তু কেন আমি ওখানে দেব না, আমি কেন এখানে দেব, এই রকম কিছু ব্যাপার আছে। আমরা একটু বলি যে ইলেকট্রনগুলো সব সময় আগে কি করে, নিচের স্তরগুলোতে পূর্ণ করে। যেমন আমি এখন এই মনে করো আমার ট্রাকে করে অনেক মাল এসছে, আমি মালামাল এসছে, আমি এখন এই 3 তলা বিল্ডিংয়ে এক গোডাউন হিসেবে ব্যবহার করছি, এটাকে ব্যবহার করব। তাহলে মালগুলো আমরা কি করব বলো তো, যে নিচতলায় রাখবো না 2 তলায় রাখবো না 3 তলায় রাখবো, আগে কোন তলায় রাখবো? আমার সুবিধার্থে আগে নিচতলা পরিপূর্ণ করব, তারপরে 2 তলা পরিপূর্ণ করব, তারপরে 3 তলা পরিপূর্ণ করব। কথা হলো কি, যে ইলেকট্রনগুলো ঠিক তেমনিভাবে কি করে, আগে নিম্ন শক্তি স্তর
পূর্ণ করে তারপরে যায় পরের শক্তি স্তর। তাহলে কোনটা নিম্ন শক্তি স্তর আর কোনটা উচ্চ শক্তি স্তর আমরা কি করে বুঝবো? সেটা বোঝার জন্য আমরা n প্লাস এল এইটা ব্যবহার করব। এনটা কি এখানে? এন মানে আমি আগেই বলেছি প্রধান শক্তি স্তর, এল মানে কি বলেছি উপশক্তি স্তর। তাহলে আমি দেখি এন এর মান যদি 3 হয় তাহলে ডির মান কত? ডি এর জন্য আমি 2 ধরেছিলাম, এই যে 0-র জন্য এস, 1-এর জন্য পি, সরি একটু 0-র জন্য এস, তার এসের জন্য 0, তাইলে কি ভালো হয় এসের জন্য 0, পির জন্য 1, ডির জন্য 2, এফের জন্য 3, এই মানগুলো। তাহলে এখানে কত আসে? 5 আসে। আর যদি 4s লিখি তাহলে এন এর মান 4, এস এর মান 0, তাহলে 4 আসে। এখন দেখো তো এটা আমি লিখতেছি 3d, এটা লিখতেছি 4s, তাহলে 3dর শক্তি বেশি, এরা 4s এর শক্তি বেশি। আমরা দেখতে পাই যে 3dর শক্তি বেশি আর 4s এর শক্তিটা কম, যে কারণে আমি ইলেকট্রনটা 3dতে না যেয়ে 4s এ যাবে। যদি কখনো কখনো এরকম হয়, যদি আমি 3d এখানে যদি 4p লিখতাম তাহলে এখানে মান কত হতো? 5 হতো। দেখো এই ক্ষেত্রে দুটোর মান সমান 5, তাহলে ইলেকট্রন কোথায় যাবে? তাহলে ইলেকট্রন যার এন এর মানটা ছোট সেদিকে যাবে। তো এন এর মান কার ছোট? 3d, 3, তখন কি হবে? ইলেকট্রন আগে 3dতে যাবে। যাই হোক, আমরা এখানে যদি আরও একটা লিখি, সাপোজ আরেকটা দেখাই তোমাদের, ক্রোমিয়াম, এটা হলো 24, তাহলে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। এইবার কথা আছে, আমি এখানে একটা একটু বড় করে দেই, 3d আর 4s। একটা জিনিস খেয়াল করি আমরা যে আমার ইলেকট্রন 3d অরবিটালে প্রবেশ করা শুরু করে, তাহলে 6 আর 4 10 আর এই 8 18, 18 এনে আসে হলো কত? 24। তাহলে কত দেবো আমি এখানে? এখানে 4s এ 2 থাকে, 6 আর 4 10, 20, 4 দিয়েছি, তাই না? কথা হলো কি, আমি কেন বেছে বেছে এরকমগুলো দেখাচ্ছি? এখানে একটা জিনিস খেয়াল করো, তোমার বইয়ে কিন্তু এরকম লেখা আছে 3d 5 4s 1। বাস্তবিক পক্ষে আমার এরকম হওয়ার কথা, কিন্তু আমি কেন এরকম লিখছি? আসলে ঘটনা ঘটে কি, এই যে অর্ধপূর্ণ যে মানে ডি অরবিটাল, এই অরবিটালগুলো সাধারণত অর্ধপূর্ণ অবস্থায় বেশি স্থিতিশীল থাকে। তো এখানে আমার থাকতে পারে কয়টা ইলেকট্রন? 10টা। অর্ধপূর্ণ কত? 5টা। এখন এই অর্ধপূর্ণ অবস্থায় এই 3d 4 এর থেকে 3d 5 অবস্থায় বেশি স্থিতিশীল থাকে, যে কারণে আমরা কি করব? এই 4s এর 2টো ইলেকট্রন না দিয়েই একটা দেব, দিয়ে এখানে আমরা অর্ধপূর্ণ অবস্থায় বসিয়ে দেব, কারণ এটাই বেশি স্থিতিশীল। এমনিভাবে এরকম ক্রোমিয়ামও আছে। কথা হলো কি যে আমরা তো একটা জিনিস খেয়াল করি যে এখানে মোট কয়টি ইলেকট্রন থাকতে পারে? 2টো। এখানে মোট 8টি, এখানে মোট 18টি, এখানে মোট 32টি। আমি যদি যোগ করি, দেখো প্রত্যেকে 2টো করে আছে, এখানে যোগ করো 6 2 8, 6 2 8, 6 2 8, এখানে 18টি থাকতে পারে, কিন্তু না থাকলে তুমি দিবা কি করে? দেখো এখানে নেই, এখানে নেই, এখানে আবার কি আছে? 3d। এইবার কথা আছে, দেখো এখানে মোট 18টি, এইটা আমার এই যে তৃতীয় শক্তি স্তরে উপশক্তি স্তরে বিভক্ত হওয়ার কারণে এখানে কিন্তু 6 আর 3 9 আর 5 14, মোট ইলেকট্রন আছে কিন্তু 14টি। হ্যাঁ, এই জন্য থাকতে পারে 18টি, কিন্তু আসে 14টি। যদি 18টি থাকতো তাহলে এরপরে আমরা এইটা পরিপূর্ণ হবে। 3d এখনও 5টা থাকতে পারে, এখানে 4f আরও আসতে পারে, এ পাশে আরও আসবে, সেই সময় কি হবে? 18টি পরিপূর্ণ হয়ে যাবে। দেখি আমি 6 আর 10 আর 6 কত? 16 আর 2 18। তো যেহেতু আমার এখানে কি হয়নি, এই অরবিটাল ডি অরবিটাল পূর্ণ হয়নি, এই জন্য কিন্তু আমার এই অবস্থায় দেখাচ্ছে 10 আর 6 16 আর 2 18, 18 2n² ফর্মুলায়, যেটা আমরা একটু আগে শিখেছি, তাই না?
এই হয়েছে মোটামুটি আমার ইলেকট্রন বিন্যাস। ব্যাপারটা যদি আমি আরও একটু অন্যভাবে ব্যাখ্যা করি তাহলে কেমন হয় সেটা একটু দেখে। আমি আবারও বলেছি যে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। যদি বুঝতে সমস্যা হয় সরাসরি যোগাযোগ করে নিবা, ফোনে অথবা সরাসরি। আমি এর একটু দেখি অন্যভাবে, যে 1s 2s, তো এপাশে সরিয়ে লিখি, না হলে আমার ওদিকে ধরবে না। 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4f 5s 5p 5d 6s 6p। দেখো একটা জিনিস খেয়াল করো, যে আমরা আগে ছকে দেখেছি, এখন দেখি 1s এর পরে 2s, 2s এর পরে 2p, এই যে ঘুরে ঘুরে, তাই না? 2pর পরে 3s, 3s এর পরে 3p, 3pর পরে 4s, কিন্তু হওয়ার কথা ছিল 3pর পরে 3d, এটা হওয়ার কথা ছিল 3pর পরে 3d, তা না হয় 3pর পরে আসছে 4s, 4s এর পরে যে আসছে 3d, একটু আগে যেটা আমরা ব্যাখ্যা করেছি, 3dর পরে 4p, 4pর পরে 5s, কিন্তু 4pর পরে আসার কথা ছিল 4d, তা না এসে 4pর পরে আসছে 5s। এইবার 5s এর পরে যে আসছে 4d, 4dর পরে আসছে 5p, কিন্তু 4dর পরে কার আসার কথা? 4f, কিন্তু কেন আসেনি সেটা আমি তোমাদেরকে আগেই ব্যাখ্যা করেছি, যে 3p এবং 3d, আবার 3p 4s, মূলত এই যে 3p আর একবার বলি, পির জন্য 1 4 আর 4s 0 4, তাহলে ইলেকট্রন এই মানটা ছোট, এই জন্য আগে এখানে যাবে, তারপরে এখানে আসবে। কিন্তু 3d কি হলো? 3 আর ডির জন্য 2 5, তাহলে এই শক্তি স্তরটা অপেক্ষাকৃত বড়, ইভেন এই 4s এর তুলনায়ও বড়। যে 4s এর তুলনায় 3d বড়, 3pর তুলনায়ও 3d বড়, যে কারণে কিন্তু 3p থেকে 3dতে না যেয়ে 4s এ আসছে। হ্যাঁ, এই হয়েছে ব্যাপার। এখন ফাইনালি আমরা আরেকটা ইলেকট্রন বিন্যাস দেখে নেব, এইটা অনুসরণ করে। এটা একটা মনে রাখার একটা সহজ উপায় তোমাদের বলে দেই পরীক্ষার সময়। দেখো, এটা একটা এস, এস, আমরা এসতে লিখি এসো, এসতে লিখি এসো, পিতে লিখি প্রিয় লিখি, কেমন? হ্যাঁ, আর ডিতে হলো ডিপিএস লিখি, ডিপিএস, ব্যাংকে আমরা ডিপিএস খুলি। হ্যাঁ, আর এটা তো এফডিপিএস আছে। দেখ, খেয়াল করো আমি যেটা বলি, এসো এসো, প্রিয় এসো, প্রিয় এসো, ডিপিএস খুলি, ডিপিএস খুলি, এফডিপিএস খুলি, এখানে 7s আসবে। সব দুইবার করে, দুবার করে, এসো এসো দুবার, প্রিয় এসো, প্রিয় এসো দুবার, ডিপিএস ডিপিএস দুবার। তাহলে কি হলো? এসো এসো, প্রিয় এসো, প্রিয় এসো, ডিপিএস খুলি, ডিপিএস খুলি, এফডিপিএস খুলি। এটা মনে রাখার একটা সহজ উপায়, তোমরা এভাবে মনে রাখবে। এখন আর একটা মাত্র ইলেকট্রন বিন্যাস আমরা দেখব, সেটা মনে করি যে ক্লোরিন। হ্যাঁ, 17। তাহলে আমি লিখি 1s2 2s2 2p6, কত হয়েছে? 6 4 10 হয়ে গেছে। 2pর পরে কে আসবে? 3s, কত? 2 হলো, ওটা গোনা দেই আবার, 6 4 10 আর 2 12, 12 আর 5 17, তাহলে কি হবে? 3p5। এভাবে আমরা ইলেকট্রন বিন্যাসগুলো কি করব? করে নেব। আমরা বাসায় বারবার এগুলো প্র্যাকটিস করব। আমরা আগে ছকের মাধ্যমে শিখেছি, ছকটা তো খাতায় করে সম্ভব না, এর জন্য আমরা এটা মনে রাখবো
এবং এইটা মনে রেখে এই ইলেকট্রন বিন্যাসগুলো করব। তাহলে আজকে আমাদের পাঠের বিষয় কী ছিল? পরমাণুর শক্তি স্তর বা অরবিট, উপশক্তি স্তর বা অরবিটালের ধারণা, অর্থাৎ প্রধান শক্তি স্তরগুলো আবার কতগুলো উপশক্তি স্তরে বিভক্ত, আর এই ইলেকট্রনগুলো কিভাবে পরমাণুর কক্ষপথে থাকে, যেখানে আমরা কি করি কোয়ান্টাম সংখ্যা দ্বারা ব্যাখ্যা করি, সেটা তো আমরা উচ্চতর ক্লাসে শিখবে। তো যাই হোক, মোটামুটি আমরা কি করলাম আজকে, এই শক্তি স্তর উপশক্তি স্তরের পরে ইলেকট্রন বিন্যাসও শিখে নিলাম। তো দীর্ঘ সময় ক্লাস নিলাম, থ্যাংক ইউ, ধন্যবাদ।